লড়াই আগামী 5 বছর কি হবে। আমরা বলছি 15 বছর এটা চলবে, তাহলে তারা সবাই বুঝেছেন এই আপদ নামক তৃণমূলকে বিদায় করতে হবে। কিন্তু তার বাইরে যে বিপদ, পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ায় মানুষের তো আস্থা নেই, কারণ ওখানে গেলে বাঁচার থেকে মরার জায়গার ধাপটা এগিয়ে যাবে। আড়ালে তাহলে স্বীকার করেছেন, কিন্তু যাদের বয়স হয়েছে তারা পায়নি। ওসব দুয়ারে সরকারে যেতে যেতে তারা কেউ কেউ স্বর্গপ্রাপ্তি লাভ করে নিচ্ছে। তাহলে বামপন্থী ফ্রন্ট সরকার থাকা মানে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, দাঙ্গাবাজরা যা মাথা তুলতে পারেনি, সেই দিন আমরা সেই গ্যারান্টিটাকে নিশ্চিত করব। আমরা নমস্কার, পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি দাসপুর বিধানসভা কেন্দ্রে এবং আমাদের সঙ্গে আছেন দাসপুর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী, বামফ্রন্ট মনোনীত আইএসএফ সমর্থিত সিপিআইএম প্রার্থী রঞ্জিত পাল। রঞ্জিত বাবু, পিপলস রিপোর্টারে আপনাকে স্বাগত। নমস্কার। প্রথমেই যেটা জিজ্ঞাস্য যে আপনি তো একদম ছাত্র আন্দোলন, যুব আন্দোলন থেকে উঠে আসা একজন মানুষ, স্বভাবতই আপনার এলাকাতে ভালো রকমের একটা পরিচিতি আছে প্রথম থেকেই। তো প্রচারে বেরিয়ে আপনি কতটা সাড়া পাচ্ছেন? আমি তো প্রায় 2003-এর নির্বাচনের মধ্য দিয়ে রাজনীতিতে এসেছিলাম। 26 পর্যন্ত প্রায় প্রত্যেকটা নির্বাচনেই নেতৃত্ব দিয়েছি। 11-র আগে একটা পরিস্থিতি, 11-র পরের এখনকার একটা পরিস্থিতি, পিছনের দিকে যে কয়েকটা ইলেকশন, সেই অভিজ্ঞতার ভিত্তিতে এইবারের ইলেকশনে প্রায় পর্যন্ত ধরুন আমাদের বিরাট বিধানসভা, 331টা বুথ, 20টা অঞ্চল। সেই ক্ষেত্রে যা দেখলাম যে প্রায় 250-র বেশি বুথ 16টা অঞ্চলের অতিক্রম করেছি, আর 3-4টা অঞ্চল বাকি আছে। মানুষ, আমরা যা দাবি তুলেছি গোটা রাজ্য জুড়ে যে এই বেহাল যে পশ্চিমবাংলা, সেক্ষেত্রেই বাংলাকে বাঁচাতে গেলে যে বামপন্থার পুনরুত্থান জরুরি। ধারাবাহিক সংগ্রামের ময়দানে থেকে আমাদের গোটা রাজ্যের সাথে আমাদের এই বিধানসভা এবং এই ব্লক এলাকায় আমরা জনগণের সমস্যা, এখানকার স্থানীয় সমস্যা, এইটা নিয়ে যখন লাগাতার লড়াইয়ের রাস্তায় থাকার চেষ্টা করেছি, তাতে যেমন বিপুল অংশের মানুষ অংশগ্রহণ করেছে, বেনিফিশিয়ারি যারা বঞ্চিত উপভোক্তা, দলবাজি সহ তারা নানান যন্ত্রণা বঞ্চনার শিকার হয়েছে, সেই অংশের বিষয় নিয়ে যখন লড়াই করেছি তাদেরকে যুক্ত করতে আমরা পেরেছি। এইটার মধ্য দিয়ে এবার যখন আমরা নির্বাচনী প্রচারে গেছি, একেবারে স্পষ্টতই আমরা বলার আগেই সেখানে দেখছি যে তারা বলছেন যে আপনারা যা বলতেন তৃণমূল বিজেপির যে বোঝাপড়া তা এখন বাস্তব আমরা বুঝতে পারছি। 2 নম্বর কথাটা স্পষ্টভাবেই তারা বলছেন যে আপনারাই পারবেন, আপনারাই পেরেছিলেন এবং আপনারাই আবার ফিরছেন। সেই আস্থা ভরসার জায়গায় যা দীর্ঘ সময় ধরে আমাদের নিয়ে আলোচনা ছিল, চর্চা ছিল, নির্বাচন এলে যে বিষয়টা খুব জোরালো মিডিয়া আলোচনা করত, সেটা এবারের নির্বাচনে একটা অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করছি। এবং নির্বাচনী প্রচারে এরকম ঘটনা ঘটেছে যে যত এগোচ্ছি আমরা, আমাদের সামিল হচ্ছে মানুষ আমাদের সাথে, তারাই আবার খানিকটা তাদের পাড়ায় মিছিল করে ঘুরিয়ে দিচ্ছে। যে এলাকাগুলো আমাদের খানিকটা সমস্যা ছিল, সেখানে নতুন নতুন ছেলেপুলেরা উৎসাহী হয়ে তারা আমাদের সাথে প্রচারে অংশগ্রহণ করছে। এমনকি যে এলাকাগুলোতে আমাদের তৃণমূল কংগ্রেস ন্যূনতম আমাদের ঝান্ডা ফেস্টুন লাগাতেও দিত না, সেই সব এলাকাতেও পৌঁছানোর সাথে সাথেই বলছে যে আমরা মানসিকভাবে স্থির করেছি, আপনারা না এলেও যে ভুল করেছি এবারে আমরা সে ভুলটা করতে চাইছি। তার মানে আপনি বলতে চাইছেন যে 2011-র পরিবর্তন পরবর্তী সময়ে, মানে 2011 ঠিক না, মানে 2016-র পর থেকে যে একটা আস্থা বামপন্থীদের উপর থেকে মানুষের চলে গেছিল, সেইটা আবার বেশ কিছুটা পুনরুদ্ধার হয়েছে। বামপন্থার পুনর্জাগরণ আপনি যেটা বললেন, সেইটা কিছুটা কিছুটা করে আপনি আপনার কেন্দ্রে বুঝতে পারছেন। আচ্ছা, এই যে মিডিয়াতে, মেন স্ট্রিম মিডিয়াতে যে একটা সবসময় আমরা খেয়াল করছি ইদানিং, যে একটা বাইনারি পলিটিক্স, তৃণমূল বিজেপি, বিজেপি তৃণমূল, এর বাইরে মানে বামেদের কথা তো সেভাবে উঠে আসছে না। তো কিন্তু আপনি যখন প্রচারে যাচ্ছেন বা আমরা বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে যখন ঘুরছি, তখন দেখছি বামেরা একটা নিবিড়, একটা নিচতলাতে একটা প্রচার সারছেন। তো আপনি কি মনে করেন যে এই যে নিবিড় প্রচার যেটা করছেন, ঘরে ঘরে যেটা প্রচার করছেন বা বহু বৈঠকি সভা আপনারা করেছেন, সেটা করে এই যে বাইনারি যেটা তৈরি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, মানুষকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, সেটা ভাঙতে পারবেন? একদম। আমি অদ্ভুত বিষয়, এই যে বললাম যে একবারে নতুন অভিজ্ঞতা তৈরি হচ্ছে, যে আমরা চেয়েছিলাম যা বাংলায় প্রকৃত প্রয়োজন, সেই লক্ষ্যে আমরা যা লড়াই আন্দোলন করতেছিলাম,
সাধারণ মানুষ আলোচনা করছে যে এই যে টিভি খুললেই হিন্দু মুসলমান, ধর্মীয় বিভেদের রাজনীতি, মিডিয়াতে ওই তৃণমূল হয় বিজেপি, এর আগে আগে রাম পরে বাম, ঠিক আগের ইলেকশনটায় সিপিআইএমটাই ভালো, বামপন্থীরাই ভালো, কিন্তু ভোটটা দিয়ে কি লাভটা হবে, এইটা এখন তারা চর্চা করছে, যে চর্চাটা খুব জরুরি ছিল। এবং আমাদের সারা বছর যে ধারাবাহিক লড়াইটা, যে রুজি রুটির কি হবে, দাসপুরের কৃষি সেচ নিকাশি ব্যবস্থার কি হবে, এখানকার যে মাস্টার প্ল্যান নামে যে গল্প কয়েক বছর ধরে রাজ্য স্তরেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে, তার প্রকৃত লড়াইটা যে আমরা করছি, সেই সমস্যার বিজ্ঞান ভিত্তিক যে সমস্যা মেটানোর জন্য নিকাশির আধুনিক ব্যবস্থাপনা কি হবে, এখানকার কৃষি যে তার গুরুত্বপূর্ণ একটা দাসপুর, অনেক কলকাতাতে নাম আছে সবজি ফুল উৎপাদন, তার আধুনিক সংরক্ষণের ব্যবস্থাপনা কি হবে, তার সাথে যখন এই যে সামগ্রিকভাবে স্বাস্থ্য, আমাদের এই দুটো বিধানসভা এলাকার প্রাথমিক ব্লক সেন্টার আছে, একেবারে সামনে একটা আছে, আর দাসপুর 1 নম্বর ব্লকে একটা আছে, আমাদের সময়ের যে ব্যবস্থাপনা গড়েছিল, বেড ছিল, এমনকি মর্গ ছিল, সেইখানে এখন পুরোটা ধ্বংস হয়ে গেছে, গাছপালা গজিয়ে উঠেছে। গোটা রাজ্যে 8,500 স্কুল বন্ধের সাথে আমাদের এই বিধানসভা এলাকায় প্রায় 25টা স্কুল বন্ধ হচ্ছে, 36টা আইসিডিএস প্রায় ভগ্নদশা, এবং 450 থেকে 500 প্রায় মাস্টারমশাই স্কুলগুলোতে নেই। তাহলে পড়াশোনার আগ্রহ কমছে, কারণ কর্মসংস্থানের কোনো নীতি নেই। এমনকি গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি পাস, টেকনিক্যাল সার্টিফিকেট আছে, এই বিপুল অংশে রেজিস্টার প্রায় 50 থেকে 60,000 যে পরিযায়ী এই দাসপুরে ভিন রাজ্যে শোনানো শিল্পী সহ অন্য কাজের সঙ্গে যুক্ত, তারা বাধ্য হয়েছে ওই যোগ্যতা থাকা সত্ত্বেও এই রাজ্যে কর্মসংস্থান উন্নয়নের কারণে বাইরে চলে যেতে, কম পয়সায়। তারপরে তো এখন নানান রকম বিজেপির ধর্মবাদী রাজনীতির শিকার হয়ে যেতে হচ্ছে। এই রাজনীতিটা আমরা যখন সামনে নিয়ে আসছি, ধারাবাহিক লড়াইয়ের ময়দানে ছিলাম, এই নির্বাচনে যখন মানুষের কাছে যাচ্ছি, তারা বলছেন যে একটা নির্বাচন তো নীতির লড়াই, আগামী 5 বছর কি হবে। আমরা বলছি 15 বছর এটা চলবে। তাহলে তারা সবাই বুঝেছেন এই আপদ নামক তৃণমূলকে বিদায় করতে হবে, কিন্তু তার বাইরে যে বিপদ, তাকেও তারা বুঝেছে যে বোঝাপড়া এবং বাইনারি, এইটার মধ্য দিয়ে আসলে বামপন্থী যারা লড়াই করতে চায় মানুষের স্বার্থে, রাজ্যের স্বার্থে, শিক্ষা স্বাস্থ্য কাজ কর্মসংস্থানের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, ভোটাধিকারের স্বার্থে, তারা বুঝেছে না এরাই ঠিক, আমরাই ঠিক। এই আস্থা আমরা আস্তে আস্তে ভরসার জায়গায় মানুষের কাছে নিয়ে যেতে পেরেছি, এবং সেইটাই নির্বাচনে সাড়াও পাচ্ছি। আপনার কাছে আপনার কথাতেই উঠে এলো কর্মসংস্থানের প্রশ্নটা। তো আমি আস্তে আস্তে শুনছিলাম এবং খবরও নিলাম বিভিন্ন জায়গাতে যে এই কেন্দ্রতে, স্পেসিফিক্যালি এই কেন্দ্রতে পরিযায়ী শ্রমিকদের একটা বিরাট বিরাট অংশ বহু মানে বহু বাড়িতেই এরকম আছে যেখানে কোনো প্রায় বাড়িতে এক বা একাধিক যারা বাইরে আছেন, এবং তারা বাইরে থেকে কাজ করছেন, ঘরে থাকতে পারছেন না এখানে, যার ফলে এখানকার একটা যে আর্থসামাজিক পরিস্থিতির যদি কথা বলি, সেটা কিন্তু একটা আমূল বদলে যাচ্ছে, এবং তাদের উপরই নির্ভর করে। আমাদের দেখবেন এখানে এই যে কয়েক বছর ধরে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের এই যে কর্মসংস্থানহীন উন্নয়ন, বাজারের হাতে সব ছেড়ে দেওয়ার কারণে মানুষের হাতে তো পয়সা নেই। তাহলে এইরকম একটা পরিস্থিতির জায়গায় দাঁড়িয়ে আমাদের এই দাসপুর থানা এলাকার বিধানসভা এলাকায় সামগ্রিক দোকান, হাট, বাজার, উৎসব অনুষ্ঠানের সময়, সামাজিক অনুষ্ঠানের সময়, একেবারে এই যে বাইরে যে বিভিন্ন পেশায়, সোনার কাজ সহ বিভিন্ন পেশায় যুক্ত থাকা, এদের একটা বিরাট অবদান এবং ভূমিকা, এবং তাদের উপর ভিত্তি করেই এখানে অর্থনীতিটা একটা গুরুত্বপূর্ণ সচল অবস্থায় থাকে। সেইটাই কয়েক বছরে সোনার দাম ওঠা বাড়া কেন্দ্র সরকারের নীতিগত কারণে, আর স্বাভাবিক নিরাপত্তাহীনতার যে বিষয়গুলো সামনে এসছে এই ধর্মবাদী রাজনীতিতে, হিন্দুত্ববাদ যেভাবে গোটা রাজ্যে, আমাদের বাইরের রাজ্যে, এইখানে রাজ্যের কর্মরত যারা এই দাসপুরের, তারা যে যন্ত্রণার শিকার হচ্ছে, সেইটার কারণে সেটা একটা খুব খারাপ পরিস্থিতির জায়গায় চলে গেছে। এসআইআর এই কেন্দ্রে কতটা প্রভাব ফেলেছে, এবং মানুষ এটা নিয়ে কতটা বিপদগ্রস্ত, আতঙ্কগ্রস্ত, বা কত নাম এখান থেকে বাদ গেছে? প্রায় 14,000 তালিকায় ছিল, 631 জনের ডিলিট করা হয়েছে, কিছু বাইরে শিফট হয়ে গেছে। আমাদের যা প্রথম থেকে দাবি ছিল ভুয়ো মৃত ভোটার এবং যারা প্রকৃত ভোট ইত্যাদি আছে, সেগুলোর বাইর দিয়ে তো স্বচ্ছ ভোটার তালিকা। আমাদের এখানে ন্যাচারালি ওইটার খুব ডিস্টার্ব, ওইটা বাদ দিয়ে হতো না। আমরা যা বলতাম, যা আমাদের রাজ্য পার্টি বলেছে, যে আমাদের হেলথ স্বাস্থ্য দপ্তর থেকে যে মৃত জন্মানো তার যে রেশিও অনুযায়ী তাদের যে তথ্য নেওয়ার সুযোগ তৈরি আছে, তারপরে এই সব বিষয় আমাদের বুথ লেভেল স্তরে সব পার্টি মিলে রেজুলেশন হতো, অল পার্টি মিটিং অসংখ্যবার আমি বলেছি, কিন্তু কোনোদিনই সেসব বাদ যায়নি। লাস্টে দেখা গেল আমাদের এখানে বৈধ ভোটার
আমাদের এই দাসপুর থানা এলাকায় মাইনরিটি সংখ্যায় কম হলেও বেলতলা, আমাদের গোপীগঞ্জ, খেপুর উত্তরবার গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় 3-4টে বুথ, সেখানে একেবারে পুরো যা মাইনরিটি তার অর্ধেক বা তার বেশি তারা ভোটার তালিকা থেকে নাম্বার দিয়ে দিয়েছে। এমনকি হিয়ারিংয়েও তাদের ডাকা হয়নি, সেখানে পুরোপুরি তাদের ডিলিট করে দিয়েছে। হিয়ারিংও ডাকা হয়নি। এবং শুধু যারা এইসব করলো, সেখানে এই সামনেই আমাদের সোনাখালী ব্লক সেন্টারের পাশাপাশি হাই স্কুল আছে, তার পেছন দিকে যখন প্রচারে গেছি, এই যে মুসলমান ইত্যাদি বিষয় নিয়ে বিজেপির নির্বাচন কমিশনকে ব্যবহার করে যে রাজনীতি অনুপ্রবেশকারী এখনো নির্বাচনী প্রচারে এসে মোদী আর অমিত শাহ যে হুঙ্কার দিচ্ছেন, তাতে আমরা ঘুষপেটিয়া, বাংলাদেশি এইগুলো সব তাড়াবো। তাই এইখানে দেখলাম যে একটা বাড়িতে 6 জন, তার পরিচয় কিন্তু ধর্মগতভাবে হিন্দু জাতিতে, তাদের কারো ভোটার নেই, অসহায়, হাত ধরে কাঁদছে যে আমাদের কি দোষ, আমরা তো এখানে বংশ পরস্পরায় আছি। 2002-এ ভোটার তালিকায় নাম ছিল, পরের ইলেকশন গুলোয় আমরা বিভিন্ন রাজনৈতিক দলকে ভোট দিয়েছি, তাহলে আমরা তো ভোট দিতে চাই, তাহলে এই অধিকার আমাদের কেড়ে নেওয়া হলো কোনো কারণ ছাড়াই। নির্দিষ্ট পদ্ধতিতে কমিশনের বারংবার যে হ্যারাসমেন্ট, তার যা পরপর যা বলেছে, তাতে তারা সেই সবগুলি নিখুঁত কাগজপত্র দেয়া সত্ত্বেও লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে যে সব মানে হয়রানি করা হলো, তার শিকার হয়ে গেল আমাদের ভোটাররা। তার নিশ্চিতভাবেই এই নির্বাচনে মানুষ তার প্রতিফলন দেবে বলে আশা করছি। আপনি একটু আগে স্বাস্থ্য ব্যবস্থার কথা বলছিলেন যে একদম মানে ভেঙে পড়েছে, তো আমরা এই যেখানটা বসে আছি, যে জায়গাটাতে সোনাখালী, এখানেও শুনছিলাম যে একটা হাসপাতাল আছে, তো সেইটার কি পরিস্থিতি বর্তমানে? জায়গা আছে, পরিকাঠামো গড়ার সুযোগ আছে, মিনিমাম চিকিৎসাটুকু হয় না। একটা পেশেন্ট যদি এই যে গরমের সময় এখন যদি একটু পোকামাকড় কামড়েছে অথবা একটু পেট খারাপ কি জরুরি প্রয়োজনে ভর্তি করেছে, এরা 2-4 ঘন্টা 5 ঘন্টা তাও রাখতে পারার মতো সাহস এদের নেই। তার কারণ একটা ডাক্তার, কয়েকটা সিস্টার থাকলে পরেও উপযুক্ত যে চিকিৎসা ব্যবস্থার প্রয়োজনীয় যে বিষয় সরঞ্জাম ইত্যাদি সহ তার কোনো কিছু নেই। ভালো করে লাইট নেই, পাখা নেই, মানুষ থাকার কোনো উপযুক্ত অবস্থাতেই এই প্রাথমিক এই ব্লক সেন্টারগুলো নেই। একইভাবে আমাদের দাসপুর 1 নম্বর ব্লকেও এখান থেকে 5-7 কিলোমিটার দূরে আর একটা আছে, মিনিমাম চিকিৎসাটুকু হয় না, ঘাটাল মহকুমা হাসপাতালে যেতে হয়, সেখানেও একই অবস্থা। আমাদের স্থানীয় পোর্টালগুলো এই নির্বাচন চলতে চলতে তার আগেই তার ভয়ঙ্কর ছবি দেখিয়েছিলেন যে ভেঙে পড়েছে, গাদাগাদি করে বেড, অনেকক্ষণ ধরে রুগী পড়ে আছে, ডাক্তার সময় আসে না, চিকিৎসার সঠিক সুযোগ পায় না। তা বাধ্য কলকাতা মুখী যেতে যেতে অনেকেই রাস্তাতেই যাওয়ার হয়, বেসরকারি করণের পথে যায়, নার্সিংহোমগুলো গজিয়ে উঠছে, সঠিক চিকিৎসা হয় না, হলে পরেও কাঁড়ি টাকা যাদের আছে, আর তা নাহলে রাস্তাতেই তাদের। এমনি যে স্বাস্থ্য কেন্দ্র যেগুলো আছে সেগুলো চলে, প্রাইমারি শিক্ষা ওই স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, ডাক্তারও আসেন, কিন্তু ওই কেউ একটু পেট খারাপ, মাথার যন্ত্রণা, জ্বর, এইগুলো ছাড়া বাকি কিছু হয় না। কিন্তু আমাদের সময় এটা ছিল না। আমাদের সময় আমি ছোটবেলায় আপনি বামফ্রন্টের সময়ের কথা, যখন দেখেছি, আমি খুব ছোট, আমার ঠাকুমা হাতে করে নিয়ে আমার বাড়ি থেকে একটু দূরে নিশ্চিন্দপুর কলেজ ডাঙ্গার হাসপাতাল বলতো, তখন কেউ ডাক্তারখানা মানে প্রাইভেটে বা অন্য কেউ 2-1টা ক্ষেত্র ছাড়া, একটু ভালো পয়সা আছে বিশেষ কারণে তাদের বাড়িতে যাওয়া ছাড়া, সেই সব বাড়িগুলো ছাড়া সব বলতো কলেজ ডাঙ্গা, কুকুরদা, সব বলতো হচ্ছে কি বলে সোনাখালী। সেই সময়কার যে ব্যাপার, এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সহ গোটা পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ায় মানুষের তো আস্থা নেই, কারণ ওখানে গেলে বাঁচার থেকে মরার জায়গার ধাপটা এগিয়ে যাবে। আপনি যখন কথাটা শুরু করলেন, আমি যেটা মিস করেছি সেটা হচ্ছে আপনি দুর্নীতির কথা বলছিলেন, একাধিক দুর্নীতি রাজ্যে এই সময় হচ্ছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে চিটফান্ড কেলেঙ্কারি, তারপরে কয়লা চুরি, বালি চুরি, গরু পাচার, এ ধরনের একাধিক দুর্নীতির কথা সামনে এসছে বিগত কয়েক বছরে। তা আপনি কি এটা মনে করেন যে এই দুর্নীতিটা এবারে নির্বাচনে একটা মানে বড় ইস্যু হতে চলেছে? আমার সম্ভবত মানুষ তো মানে অভিজ্ঞতাই তো মানুষের কাছ থেকে আমাদের শ্রেষ্ঠ সম্পদ সংগ্রহের। আমাদের যা বলি যে মানুষই শেষ কথা বলে। আমরা একটা সময় ঠিকই মানুষও বিরক্ত হচ্ছিল যারা এই বিষয়ে একটু প্রতিবাদী, কখনো কখনো এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে আমাদের মনে হয়েছিল যে দুর্নীতিকে যেভাবে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে মানুষের মধ্যে বোধহয় সেভাবে কোনো এগুলো আর খাচ্ছে না। কিন্তু এই গোটা রাজ্যের সামগ্রিক এই বিষয়ের সাথে যা আমাদের এখানে ছিল না, সেইটা আমরা দেখেছি যে আমাদের এখানে 3টে খাল কাটা হয়েছে। আচ্ছা, একটা হচ্ছে দুর্বাচটি, পলসপাই, চন্দ্রেশ্বর, প্রায় 342 কোটি টাকার মতো। আচ্ছা, এক্স পূর্ত মানে সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার তিনি এলাকাতে এসেওছেন,
বা ওই দপ্তরের আধিকারিকরা তারা রিটায়ার করেছেন, তারা বলছেন যে তাদের সময় সবগুলো আলোচনা হচ্ছে সরাসরি কালীঘাটে টাকা দিয়ে যে কাজটা পলসপাই খাল, বহু চর্চিত এই দাসপুর বিধানসভায় 3-4 বছর ধরে বিরাট আন্দোলন আমরা করেছি, সেই অবৈজ্ঞানিকভাবে খাল কাটার দরুন প্রায় এই বিধানসভা 7-8টা অঞ্চল ভায়া কোলাঘাট হয়ে কলকাতা যাওয়ার সব থেকে সহজ এবং গুরুত্বপূর্ণ রাস্তা ছিল বামপন্থ সরকারের তৈরির সময় মহিষঘাটা মোহনখালী ব্রিজ, আজকে ভেঙে গেছে। আমরা মীনাক্ষী মুখার্জিকে নিয়ে এসে বিরাট সমাবেশ করেছিলাম, আজও পর্যন্ত করতে পারেনি। তাতে দেখা গেছে সেই খালটা জাস পদ্ধতি মেনে সেখানে বসত বাড়ি, কৃষি জমি রক্ষা করা, পাইলেন ইত্যাদি সবটাকে নিয়ে প্রায় 72, 74, 78 কোটি টাকা খরচ হতে পারতো। এই 32 কোটি টাকা, 34 কোটি টাকা, সেখানে 78 কোটি টাকা, 73 কোটি টাকা খরচ করা হয়েছে এবং অর্ধেক টাকা লুট হয়েছে। এইভাবে যথেচ্ছ মাটি বিক্রি চলছে, যথেচ্ছ মাটি বিক্রি। গভর্নমেন্টের তো ভাই মা ভবানী, এইখানে তৃণমূল নেতা ঠিকাদার তারা যোগসাহস মিলে ব্লককে এখন 5 কোটি টাকা দিয়ে খালগুলোকে দিয়ে দেওয়া হয়েছে, কোনো খালকে 2.5 কোটি টাকায় দিয়ে দেওয়া হয়েছে। তারা একটা সময় পর্যন্ত 2-2.5 বছরের মধ্যে যেখান সেখান থেকে সেচ দপ্তরের কোনো তাদের নজরদারি নেই, মাটি তুলছে। তার ফলত রানীচক গ্রাম পঞ্চায়েতের দড়িতে আমি গতকাল প্রচারের মধ্যেই সকালবেলা চলে গিয়েছিলাম, পুরো একটা বাস্তু এবং তাতে ঘর বাড়ি হয়ে থাকা দীর্ঘদিন ধরে সেই কোনো পদ্ধতি মেনে খাল মাটি না তোলার জন্য সেটা ধস নেমেছে এবং বিচ্ছিন্ন হচ্ছে। একইভাবে এখানে বনসৃজন আমি আরটিআই করেছিলাম, বিরাট লড়াই, আমরা ব্লক অফিসে তথ্য দিয়ে একবারে গাদা গাদা ডেপুটেশন দিয়েছিলাম। আমাদের রাজ্য পার্টির সেক্রেটারি, মানে আপনি দুর্নীতিতে নতুন নতুন সংযোজন করছেন। হ্যাঁ, আমরা কয়লা, বালি, গরু এসব জানতাম, আপনি একদম। খাল বলছেন, খাল, বনসৃজন এসব। বনসৃজন, আবাস যোজনা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা টাকা দিলে বয়স হয়নি, টাকা দিয়ে বয়স বাড়িয়ে দিয়ে তাদের পাওনা দেওয়া হয়েছে। অফিসাররা ঘনিষ্ঠভাবে আড়ালে আড়ালে স্বীকার করেছেন, কিন্তু যাদের বয়স হয়েছে তারা পায়নি। ওসব দুয়ারে সরকারে যেতে যেতে তারা কেউ কেউ স্বর্গপ্রাপ্তি লাভ করে নিচ্ছে। প্রচারের সময় যেতে গিয়ে আমরা দেখেছি, আমাদের একটা কৃষক ফ্রন্টের উদ্যোগে সার্ভে করতে গিয়ে দেখা গেছে 36% উপভোক্তা তারা প্রকৃত গরিব মানুষ, তাদের পাওনার সুযোগ ছিল, তাদের দেয়নি। এখানে দলবাজি স্বজন পোষণ করা হয়েছে। বনসৃজনে একটা 10 লাখ টাকার প্রকল্প একটি পঞ্চায়েতের, এই গোপীগঞ্জ, এই সুলতাননগর থেকে গৌড়া আমাদের ব্লকের গুরুত্বপূর্ণ একটি প্রধান যে সড়ক আছে, ঠিক এই যে আমরা এখানে বসে আছি এখান থেকে 500 মিটার দূরে, সেখানে সেই রাস্তার একটা গ্রাম পঞ্চায়েত এলাকায় বনসৃজনে আমি একটাই করেছিলাম, এরকম অসংখ্য একটাই করেছিলাম। তাতে তথ্য দিয়েছিলাম, বললাম গাছগুলো কি হলো, বলছে ছাগলে খেয়ে গেছে। তার মানে কি ধরনের ছাগল, এবার আপনি বুঝে নেন। এইভাবে আমাদের এলাকায় ঢালাই পিচ রাস্তা থেকে শুরু করে একেবারে বালি মাটি, যা এখানে দাসপুরের রাজনীতিতে ছিল না, ভেড়ি চাষ, এখানে যারা কন্টেস্ট করছেন এই সময় তাদের মধ্যে সব যুক্ত আছে। নানান পদ্ধতিতে, নানান ধারায় গোটা প্রশাসন এবং পঞ্চায়েতটাকে ঘুঘুর ভাষা বানিয়ে নেওয়ার মধ্য দিয়ে, সরকারি দপ্তর একটা অংশ তারা যুক্ত থাকার মধ্য দিয়ে একেবারে গোটা রাজ্যে যেমন করেছে, 100 দিনের কাজটাকে এইভাবে সর্বনাশ করে দিয়েছে। আমি বক্তৃতায় বলি তো, তৃণমূল নেতৃত্বের বাড়ির সামনের ঘাস ছিঁড়ে পর্যন্ত মাস্টারল তৈরি হয়েছিল। আজকে সেই যন্ত্রণার শিকার সাধারণ গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষগুলো এই চুরি দুর্নীতির কারণে। কিন্তু চুরি দুর্নীতিতে একেবারে বিপুল বৈভব তৈরি করেছে বর্তমান এবং প্রাক্তন যারা আমার বিপরীতে লড়াই করছে এখানকার দাসপুর বিধানসভায়। আপনার কথা থেকে আপনি যা বললেন সেটা হচ্ছে একদিকে তৃণমূলের সীমাহীন দুর্নীতি, সর্বক্ষেত্রে দুর্নীতি, এবং সেটা চর্চা হচ্ছে এখন এই নির্বাচনে। আর অন্যদিকে হচ্ছে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি, আপনি যেটা প্রথমেই বললেন। তো আপনার কাছে এই দুই দলের মধ্যে প্রধান প্রতিদ্বন্দ্বী কে? আমি তো মনে করেছি যে, আমাকে অনেক সাংবাদিক জিজ্ঞেস করেছেন যে দুটো বিরাট রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, তার বিরুদ্ধে, কারণ আপনারা তো রুটি রুজি কাজের কথা। আমি তাদেরকে এটাই বলেছি, আমাদের সভা এ পর্যন্ত, আমাদের পথসভাগুলোতেও আমরা বলছি মানুষের কাছেই, আমাদের কাছে রাজনীতি হচ্ছে সব থেকে বড় গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী। যে রাজনীতি দুর্নীতির জন্ম দিয়েছে, যে রাজনীতি পশ্চিমবাংলায় শিক্ষা, স্বাস্থ্য, কাজ, কর্মসংস্থান, ধর্মনিরপেক্ষতা, সম্প্রীতি তাকে ধ্বংস করে দিয়েছে, যে রাজনীতিতে সাধারণ গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের সাথে কৃষক তার ফসলের দাম পায়নি, ফসল উৎপাদন করতে গেলে সারে, জলে, হালে, বিদ্যুতে যে খরচ তা ভয়ঙ্কর হারে বেড়েছে, তাহলে সেই রাজনীতির বিপরীতে আমাদের রাজনীতি, যে রাজনীতি 34 বছরের বামফ্রন্ট, পঞ্চায়েত, ভূমি সংস্কার, উচ্চ মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক, মানুষের মধ্যে সম্প্রীতি, গরিব, পিছিয়ে পড়া, এসসি, এসটি, দুলে, বাগদি, এই বাড়ির ছেলেপুলেদের লেখাপড়ার সাথে তাদের মর্যাদা, সমান অধিকার, মেয়েদের আত্মমর্যাদা, এইটা প্রতিষ্ঠিত করেছিল। আমরা বলছি যে আমাদের সেই রাজনীতি, যা বামপন্থার পুনরুত্থানে পশ্চিমবাংলায় আবার নতুন করে আসতে পারে,
আমরা সেই রাজনীতি নিয়েই লড়াইটা করছি। তাই প্রতিদ্বন্দ্বী এখানে তাদের তো হিন্দু মুসলমান টাকা পয়সা বিপুলভাবে বাইরের লোক নানান পদ্ধতিতে তারা যে নির্বাচন করছে, সেখানে তাদের মধ্যে কোনো রাজনীতি নেই। আর দুটো দল যারা আছে, আমি মনে করেছি এই দাসপুর বিধানসভায় মানুষও মনে করছে একজন তৃণমূল 4 বছর আগে যে তৃণমূলে ছিল এখন বিজেপি, তাহলে একজন বর্তমান তৃণমূল, একজন প্রাক্তন তৃণমূল, যাদের দুটোর নামেই নির্বাচন ঘোষণা, প্রার্থী ঘোষণা তার আগে পরে দু দলের কর্মী সমর্থকরাই পোস্টার দিয়েছে, যারা একই সাথে ঘর করবার সময় এই বিধানসভা এলাকা থেকে শয়ে শয়ে ছেলের কাছ থেকে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছিল। বড় বড় করে পোস্টার এখানে বামপন্থী কর্মী বা সাধারণ মানুষকে দিতে হয়নি, মানুষ চর্চা করছে, কিন্তু তৃণমূল এবং ওই যে প্রাক্তন তৃণমূল যিনি বিজেপির হয়ে দাঁড়িয়েছেন তাদের কর্মীরাই পোস্টার দিয়েছে। আর সময় আপনার নেব না, কারণ আপনার আবার একটু পরে প্রচারে আপনাকে বেরিয়ে যেতে হবে, আমি জানি অসম্ভব ব্যস্ততার মধ্যে চলছে, সামনে আর কটা দিন। শেষ যেটা আপনার কাছ থেকে জানা, যে এই দাসপুর কেন্দ্রের ভোটারদের উদ্দেশ্যে বামফ্রন্ট প্রার্থী, সিপিআইএম প্রার্থী হিসেবে আপনি কি বার্তা দিতে চান? আমাদের রাজ্য পার্টির ইশতেহার বেরিয়েছে, সেইখানে একদম পরিষ্কার করেই আমাদের যে সব বাড়িতে যেমন একটা স্থায়ী কাজের সুযোগ তৈরি, আমাদেরকে যদি আশীর্বাদ করে বাম গণতান্ত্রিক আইএসএফ সহ ধর্মনিরপেক্ষ শক্তি সরকার গঠনের সুযোগ জনগণ তৈরি করে দেয়, যে লক্ষ্যে আমরা এগোচ্ছি, মানুষ সাড়া দিচ্ছে। যেমন মজুরি 700 টাকা মজুরি, যা কেরলে আমাদের মডেল হিসেবে গোটা দেশের সামনে বিকল্প শক্তি হিসেবে সেখানে আমরা করে তোলার চেষ্টা করতেছি, আমরা দেখছি। কৃষকের পাশে দাঁড়ানোর প্রয়োজনে 16টা যে ফসল তার নির্দিষ্ট মূল্য খরচের বিষয়ে যা বামফ্রন্ট সরকার অতীতে বিকল্প দৃষ্টিভঙ্গি নিয়ে করেছিল, ভর্তুকি দেওয়ার ব্যবস্থা সহ ইত্যাদি, যা রাষ্ট্র ব্যবস্থার বিপরীতে দাঁড়িয়ে একটা সরকার। তাহলে এই রকম ভাবে যেমন আমাদের এখানে বিদ্যুতে প্রথম 100 ইউনিটে ছাড়, কর্মসংস্থানের ক্ষেত্রে স্কুল কলেজ এসএসসি পিএসসি সিএসসি এই সব ক্ষেত্রে নিয়োগ, দুর্নীতিমুক্ত একটা সৎ স্বচ্ছ প্রশাসন। একইভাবে এই দাসপুর বিধানসভা ক্ষেত্রে এলাকায় মানুষের যে যন্ত্রণা, আমাদের এখানে এই যে প্রায় মানে রেজিস্টার বললাম 50-60 হাজার, তাহলে তার বাইরে প্রায় 80-90 হাজার লক্ষাধিক তারা পরিবার ছেড়ে নিদারুণ সমস্যার মধ্যে দাঁড়িয়ে ভিন রাজ্যে এবং বিদেশে পর্যন্ত যোগ্যতা থাকা সত্ত্বেও কর্মসংস্থানহীন এই সরকারের, দুটো সরকারের নীতির কারণে যে বঞ্চিত হচ্ছে, বাধ্য হয়েছে কম পয়সায় যে বাইরে কাজ করতে, তাদের সেই মেধা আমাদের যা রাজ্য পার্টির ইশতেহারে আছে, তাদের মেধা অনুযায়ী এখানে যে কাজের সুযোগ, সেই পরিবেশের সাথে তাদের মানে সুরক্ষা, আইডেন্টিটি কার্ড, স্বাস্থ্য এবং রেশনিং ব্যবস্থায় তারা তাদের সেই পরিচিতিপত্রের মধ্যে যেখানে কাজ করছে সেই সুযোগ, এখানকার কৃষি এবং নিকাশি এই সেচ কৃষিকের প্রয়োজনে, আর এই সব দিকে জল যন্ত্রণা যে গুরুত্বপূর্ণ, নদী বাঁধগুলো সংস্কার, অসংখ্য পারাপারের ক্যালভার্ট ব্রিজ তাকে পুনর্নির্মাণ এবং ওই জল যন্ত্রণার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের আধুনিক বিজ্ঞানসম্মত উপায়ে আমাদের এখানে যে মাস্টার রোলের কথা বলা আছে, অর্থাৎ সেচ ব্যবস্থা তার উন্নতিকরণ, তাকে রক্ষা করা, এবং তার প্রাথমিক সত্যটাই এইটাই বাঁচতে পারে, যেটা আড়ালে রাখছে অনেকেই মাস্টার প্ল্যানের নামে, সেটা উন্নয়নের ড্রেজিং ছাড়া কখনো সম্ভব নয়। সেই দাবির লড়াইকে আরো জোরদার করার, এগিয়ে নিয়ে যাওয়া, এখানকার শিক্ষা, স্বাস্থ্য, আমাদের এখানকার মানুষের যে গণতন্ত্র, এই গোটা দাসপুরের যে পরিবেশ ছিল তাকে ভুলুণ্ঠিত করা হয়েছে। এখানকার সমবায় প্রায় একটার পর একটা বামপন্থীরা পরিচালিত করে, বিপুলভাবে মানুষ আমাদের নির্বাচিত করেন, 6 মাস আগেও 3 মাস আগেও আমাদের নির্বাচিত করেছেন। লাখো লাখো কোটি কোটি টাকা সেখানে যে জনগণের আমানতকারীদের সম্পদ আছে তাকে লুট করার জন্য, যা এই দাসপুর এলাকার রাজনীতিতে ছিল না, সরাসরি প্রত্যক্ষ প্রশাসনকে ব্যবহার করে তৃণমূল বাইরে থেকে ক্রিমিনাল এলে তাকে দখল করেছে একটা, যা অতীতে কোনোদিন এই এলাকায় মানুষ তার অভিজ্ঞতায় দেখেনি। একটাকে আটকানোর চেষ্টা করেছিল, আমরা কোর্টের মধ্য দিয়ে নির্বাচন করে আবার জয়লাভ করেছি। এই সামগ্রিক এই দুর্নীতিমুক্ত একটা সৎ স্বচ্ছ প্রশাসন আমরা উপহার দিতে চাই। আমাদের এটাই হচ্ছে দাসপুরবাসীর কাছে অঙ্গীকার, আমাদের যদি তেনারা আশীর্বাদ করে আইনসভায় দাসপুরের কথা, সামগ্রিক রাজ্যের যে সমস্যার মূল বিষয়গুলি তার কথা তুলে ধরার সুযোগ তৈরি করে দেয়। আর শেষ একটা গুরুত্বপূর্ণ বিষয়, গোটা দেশের এই ধর্মবাদী রাজনীতির যে বিষ বাষ্প গোটা চারিদিকে ছেয়ে যাচ্ছে, পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির হাত ধরে তিনি আরএসএস এর যে সহোদর হিসেবে যে কাজ করছেন, সহযোগী হিসেবে যে কাজ করছেন, এই দাসপুরেতেও যা অতীতে কখনো ছিল না, মানুষ একটা ওই যে বলে না যে ফিয়ার সাইকোসিস, একটা আতঙ্কের মধ্যে রাস্তাঘাটে চা দোকানে ঠেকে আলোচনা চলছে, যা এই দাসপুরের রাজনীতিতে সংস্কৃতিতে ছিল না, যে রামনবমীর নামে ধর্ম, তার বিশ্বাস ভক্তি, তার বাইরে গিয়ে একটা কোথাও আস্ফালন, ধর্মান্ধতার যে রাজনীতিকে একেবারে এখানেও আস্তে আস্তে সেটাকে
অনুপ্রবেশ করেছে মাইনরিটি প্রবণ এলাকায় কম হলেও তাদের মধ্যে দাঁড়িয়েও একটা কোথাও একটা মোটামুটি নিরাপত্তার একটা বিষয় সামনে এসেছে। তাহলে বামপন্থী ফ্রন্ট সরকার থাকা মানে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, দাঙ্গাবাজরা যা মাথা তুলতে পারেনি, সেই দিন আমরা সেই গ্যারান্টিটাকে নিশ্চিত করব আমরা যে সম্প্রীতি এবং দাসপুরের যে ধারা, তার ঐতিহ্য, এই সব কিছুর সাথেই সেটাও যাতে সুরক্ষা থাকে। বামপন্থীরা সামনে আসলে এবং দাসপুরে আমাদেরকে নির্বাচিত করে পুনরায় দাসপুরের যে অতীত ঐতিহ্য, ব্রিটিশ বিরোধী লড়াই, সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই, গোটা ভারতবর্ষের অবিভক্ত মেদিনীপুর, তার মধ্যে আবার এই দাসপুর, বিপ্লবীদের একেবারে জন্মভূমি, গোটা ব্রিটিশ বিরোধী লড়াইয়ে সেই ঐতিহ্যের উত্তরাধিকার হিসেবেই আমরা সেই কাজটাই আগামী দিনে পশ্চিমবাংলায় রুজিরুটির প্রশ্নের সাথে সম্প্রীতি এবং গণতন্ত্রের লড়াইকে এগিয়ে যাবে। রঞ্জিতবাবু, পিপলস রিপোর্টারে এতখানি সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। আপনারাও পিপলস রিপোর্টারের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের নির্বাচনী পরিক্রমা।